বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা আল্লাহর রহমতে আশা করি ভালোই আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সে বিষয়টি হচ্ছে মানব দেহের কিছু উপসর্গ। অর্থাৎ একটা মানুষ যখন স্বাভাবিকভাবে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে, তার কোনো শারীরিক ও মানসিক সমস্যা না থাকে, তখনই তাকে সুস্থ বলা হয়। আর যখনই কোনো লোক শারীরিক এবং মানসিক অথবা উভয় দিক, শারীরিক মানসিক উভয় দিক অথবা হয়তোবা শারীরিক অথবা মানসিকভাবে অসুস্থ হয়, তখন তাকে অসুখ বলা হয়। এক কথায় বলতে গেলে সুখের অভাব, তাকে আমরা অসুখ বলি। এখন এই অসুখ বা এই রোগগুলো লক্ষণ অনুসারে কিছু ভাগে বিভক্ত করা হয়েছে। সেই ভাগগুলো সম্বন্ধে আপনাদের সামনে আমি তুলে ধরছি। লক্ষণ অনুসারে রোগসমূহকে যে ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথমে আমরা ধরে নিই জ্বর বা ফিভার, পরবর্তীতে পেট ব্যথা বা অ্যাবডোমিনাল পেন, উদরাময় বা ডায়রিয়া, আমাশয় বা ডিসেন্ট্রি, ওলা ওঠা বা যাকে বলা হয় কলেরা, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, বমি বা ভমিটিং, চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস রোগ, পেটে পানি জমা হওয়া বা অ্যাসাইটিস, মুখের যাবতীয় ঘা অর্থাৎ মুখের ভিতরের সব ধরনের ঘা বা আলসারকে বলা হয় আলসার অফ দ্য মাউথ অথবা দ্য গাম অফ দ্য থ্রোট, কাশি ও বুকের ব্যথা যাকে বলা হয় কফ উইথ চেস্ট পেন, শ্বাসকষ্ট, বুকের ব্যথা, ডিসপোনিয়া উইথ চেস্ট পেন, রক্তক্ষরণ বা ব্লিডিং হওয়া বা যাকে বলা হয় হেমোরেজ, রক্তহীনতা বা অ্যানিমিয়া, শরীরে পানি জমা হওয়া বা ড্রপসি, ইডিমা বা অ্যানাকার্সা বলা হয়, মাথা ঘোরানি যাকে বলা হয় গিডিনেস বা পাটাইগো, ঘন ঘন প্রস্রাব হওয়া যাকে বলা হয় পলিইউরিয়া, মাংসপেশির সংকোচন ও সম্প্রসারণ বা কনভালশন, জ্ঞানশূন্যতা বা আনকনশাসনেস, অবশতা বা প্যারালাইসিস, মাথা ব্যথা বা হেডেক, হাত ও পায়ের ব্যথাযুক্ত ব্যাধিসমূহ যেমন পেনফুল ডিজিজ অফ দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার এক্সট্রিমিস, চর্মব্যাধিসমূহ অর্থাৎ চর্মরোগ যাকে বলা হয় স্কিন ডিজিজ। এছাড়া শরীরের যে কোনো ধরনের অভাবজনিত রোগ বা শরীরের ঘাটতিজনিত রোগকে বলা হয় ডেফিসিয়েন্সি ডিজিজ। তবে যে রোগই হোক না কেন, প্রত্যেকটা রোগের পূর্ব লক্ষণ হিসাবে বেশিরভাগই আমরা যে সমস্যাটা দেখতে পাই সেই সমস্যাটা হচ্ছে জ্বর বা ইংরেজিতে যাকে বলা হয় ফিভার। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা জিবার নিচে যদি আমরা থার্মোমিটার দিই তাহলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, অথবা যদি আমরা খালি বগলে দিই তাহলে সেটা স্বাভাবিক তাপমাত্রা হবে 97 ডিগ্রি ফারেনহাইট। তবে অবশ্যই সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে জিহ্বার নিচে বা বগলের নিচে যদি আমরা এই থার্মোমিটারটা ব্যবহার করি কমপক্ষে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সেখানে রাখতে হবে, তারপরে সেখানকার তাপমাত্রাটা সঠিকভাবে আমরা পেতে পারি বা নির্ণয় করতে পারি। এখন আসি জ্বরটা কেন হয়। জ্বরটা কি? আমাদের শরীরের যাবতীয় ক্রিয়া এমনভাবে চলিতেছে যে একটু ব্যতিক্রম হইবার উপায় নেই, কারণ আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এত সুন্দরভাবে, সৃষ্টির শ্রেষ্ঠ বা আশরাফুল মাকলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই সামান্যতম কোনো ব্যতিক্রম হলে তাৎক্ষণিক শরীরের বিরুদ্ধে উহার ক্রিয়া শুরু করে। অধিকাংশ ক্ষেত্রেই জ্বর কোনো না কোনো জীবাণুর আক্রমণ দ্বারাই হইয়া থাকে। এই জীবাণুর কতকগুলি রক্তে মিশ্রিত হয়, যথা ম্যালেরিয়া জ্বর, কালা জ্বর, ফাইলেরিয়াসিস ইত্যাদি। শরীরে প্রবেশ করিবার পর ম্যালেরিয়ার জীবাণু আকার বৃদ্ধিপ্রাপ্ত হইয়া এমন একটা স্তরে আসে
যে ওই সময় আক্রান্ত কণিকাগুলি ভাঙ্গিয়া যায় ও ম্যালেরিয়ার জীবাণুটি আরও কয়েকটি ছোট্ট ছোট অংশে বিভক্ত হইয়া যায়। ভাঙ্গিয়া যাওয়া লোহিত কণিকার প্রোটিন ও জীবাণুর অংশগুলি বিদ্যমানতায় শরীরের কম্পন দিয়া তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জ্বর চলে আসে, যাকে জীবাণু রক্তে মিশ্রিত হইবার পরে উহাদিকে ধ্বংস করিবার জন্য উহাদের অনিষ্টকারী প্রক্রিয়া হইতে শরীরকে রক্ষা করিবার জন্য আমাদের শরীরে অসংখ্য শূন্য আছে আমাদের শরীরকে রক্ষা করার জন্য, যাকে আমরা বলি হোয়াইট সেল বা শ্বেতকণিকা। তারা কিন্তু সেই জীবাণুগুলোর বিরুদ্ধে লড়তে থাকে এবং তার জন্য শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। সেরূপ ইন্টারভেনাস ইনজেকশন, ভেনের মধ্যে ইনজেকশন করবার সময় ওষুধের সঙ্গে যদি সামান্য পরিমাণ ধুলাবালি ফাঙ্গাস জাতীয় জীবাণু রক্তে মিশ্রিত হয় তবে অল্পক্ষণ পরে কম্প দিয়ে জ্বর আসতে পারে। গ্লুকোজ বা স্যালাইন ইনজেকশন ইত্যাদিতে ইহা হইয়া থাকে। সিরিঞ্জে বা হাতের অপরিচ্ছন্নতার দরুন, ওষুধের অবিশুদ্ধতার দরুন এরূপ জ্বর হইয়া থাকে। এই কম্প দেওয়া জ্বর আসাকে রাইগার বলা হয়। আর এই রাইগর একটি মারাত্মক অবস্থা। কাজেই দেখা যায় যে বাইরে হইতে কিছু সরাসরি রক্তে মিশ্রিত হইলে অর্থাৎ রক্তে প্রবেশ করিলে রক্ত পরীক্ষা করিলে ওই জীবাণু পাওয়া যায়। কম্প দিয়ে জ্বর আসার অন্যান্য কারণসমূহ আছে, যেমন একবার কম্প দিয়ে জ্বর আসা, নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা, অস্টিওমাইলাইটিস। এক্ষেত্রে একবার কম্প দিয়ে জ্বর আসে 24 ঘন্টায়। বারবার কম্প দিয়ে জ্বর আসা, এটি ম্যালেরিয়া রোগের লক্ষণ। ছাড়া কিডনি প্রদাহ বা পুনঃ পুনঃ পিত্তনালীর আবদ্ধতা বা দেহপ্রান্তরে পুষ্পূর্ণ ক্ষত, লিভারে অ্যাবসেস, মাঝে মাঝে অ্যাসপিরিন সেবন ইত্যাদি, এসব কারণে বারবার কম্প দিয়ে জ্বর আসতে পারে। আবার কোনো কোনো জীবাণু সরাসরি রক্তে মিশিয়া শরীরের কোনো স্থানে আক্রমণ করে এবং সেখানে ইনফ্লামেশন সৃষ্টি করে। শরীরকে রক্ষা করিবার জন্য বিভিন্ন রোগের রক্তের বিভিন্ন শ্বেতকণিকাগুলো বৃদ্ধি পায় বা হ্রাস পায় এবং নিউমোনিয়া রোগের নিউমোকক্কাস নামক জীবাণু ফুসফুসে ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি করে। ওই জীবাণুকে ধ্বংস করিবার জন্য রক্তের যে শ্বেতকণিকাগুলো থাকে বা পলিমিউরোফোনিয়ালিক নামক শ্বেতকণিকা ওই স্থানে যুদ্ধরত সৈনিকের মতো জীবাণুগুলোকে ঘিরিয়া ফেলে, শরীরের জ্বরের সৃষ্টি হয়। যুদ্ধ করিবার জন্য শরীরে বহুল পরিমাণে শ্বেতকণিকা তৈরি করিয়া রক্তে উহার সংখ্যা বিপুল পরিমাণে বাড়াইয়া দেয়। রক্ত পরীক্ষা করলেই উহার ধরা পড়ে, কারণ হচ্ছে যে রক্তে শ্বেতকণিকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তখনই বুঝতে হবে যে শরীরে কোনো ইনফেকশন বা কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে জ্বর আসে। এরূপ টাইফয়েডের জীবাণু স্থানীয়ভাবে পেটের মধ্যে ক্ষুদ্রান্তের ইলিয়াম নামক স্থানে আক্রমণ করে, সেখানে ইনফ্লামেশনের সৃষ্টি হয়। এখানে উপরোক্ত নিয়মে টাইফয়েড জীবাণুকে ধ্বংস করার জন্য রক্তের শ্বেতকণিকা ওইখানে সমবেত হয়। ইহা ব্যতীত এ জাতীয় জীবাণুকে ধ্বংস করিবার জন্য রক্তে অ্যান্টিবডি নামক একটি রাসায়নিক বস্তুর সৃষ্টি হয়। ওই বস্তুটি ভিডাল টেস্ট অর্থাৎ যাকে আমরা বলি উডাল টেস্ট নামক টেস্টের পরীক্ষা ধরা পড়ে। এরূপ গনোরিয়া, মেনিনজাইটিস, টিউবারকুলোসিস ইত্যাদি বিভিন্ন রোগের রক্তের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয় এবং জ্বরের সৃষ্টি হয়। কালাজ্বর এরূপ রক্তকণিকায় পরিবর্তন হয় না, এতে রক্তের শ্বেতকণিকার সংখ্যা কমিয়া যায়। এটি প্রতি কিউবিক মিলিলিটারে 1000 থেকে 5000 নিউট্রোফিলিয়ার সংখ্যা পড়িয়া যায়। তুলনামূলকভাবে লিম্ফোসাইট ও মনোসাইটের সংখ্যা বাড়ে আর ইসিনোফিলিয়া পাওয়া যায় না। ইহা ছাড়াও রক্তের অ্যান্টিবডি তৈরি হয়। এলডিহাইড টেস্ট, চোপড়া টেস্ট দ্বারা রক্তের কালা জ্বরের অ্যান্টিবডি বিদ্যমান আছে কিনা তা প্রমাণিত হয়। শরীরের ওই জীবাণু যতদিন সক্রিয় থাকে ততদিন অল্প বা অল্পাধিক জ্বর থাকে। এখানে উল্লেখ করা যাইতে পারে যে কোনো জীবাণু ছাড়া জ্বর হইতে পারে। এই পর্যন্ত উপরের আলোচনার নিয়মে আমরা সেটা লক্ষ্য করলাম। এছাড়াও যেমন সর্দি হলে জ্বর হতে পারে, বাতের কারণে বা রিউমেটিক ফিভার জ্বর হতে পারে, অ্যানিমিয়া অর্থাৎ শরীর অত্যন্ত দুর্বল বা শরীরে রক্ত স্বল্পতার জন্য জ্বর হতে পারে, স্কার্ভি রোগের জন্য জ্বর হতে পারে। বাস্তবে জ্বর এমন একটি রোগ, এটি
তেমন একটি রোগ বললেও ভুল হয়। রোগ না, কোনো রোগের লক্ষণ বা উপসর্গ। যদি শরীরে কখনো জ্বর হয় তাহলে আমাদের ধরতে হবে যে এরপরে আমাদের কোনো একটা বড় ধরনের অসুখ হতে পারে। তাই জ্বর হলে তাৎক্ষণিক অপেক্ষা না করে ভালো কোনো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া বা তার কাছে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত। কারণ অসুখ কখনোই ছোট না, যেমন শত্রু কখনো ছোট না। যে কোনো সময় আগুনও আপনাকে জ্বালিয়ে দিতে পারে, শত্রু আপনাকে ধ্বংস করতে পারে। ঠিক রোগ আপনাকে যে কোনো সময় এমন করতে পারে যে আপনাকে পঙ্গু করে ফেলতে পারে, এমনকি মৃত্যুর দিকেও ঠেলে নিয়ে যেতে পারে। তাই রোগের ক্ষেত্রে আপনারা সচেতন থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে আমি সামনে যে আলোচনা করব সে ভিডিওতে জ্বর কী কী কারণে হয়, জ্বরের শ্রেণীবিভাগ, জ্বর কত ধরনের হতে পারে এবং সেই জ্বরগুলোর জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। ততক্ষণ আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।